জানাবো ইউনূস সরকারের ১ বছর সাফল্য ব্যর্থতা চ্যালেঞ্জ। বিচার সংস্কার ও নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, বলছেন জুনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো ফটিকছড়িতে বসতবাড়িতে মিলল কবিরাজের গলাকাটা মরদেহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূস সরকারের ১ বছর সাফল্য ব্যর্থতা চ্যালেঞ্জ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের দমন পীড়নের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে তা শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের রূপ নেয়। সেই অভ্যুত্থান চূড়ান্ত রূপ পায় গত বছরের ৫ই আগস্ট। ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ৩ দিন দেশ সরকারবিহীন থাকার পর ৮ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আজ আরেকটি ৮ই আগস্ট, বদলে যাওয়া বাংলাদেশের সেই সরকারের ১ বছর পূর্ণ হলো। এই ১ বছরের সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে নানা আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা করে প্রতিক্রিয়া জানাচ্ছে। সুশীল সমাজ বা নাগরিক সমাজের বিশ্লেষকরা নিজ নিজ মূল্যায়ন করছেন। কিছু বিষয়ে সবার মত এক, গণ অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভেঙে পড়েছিল এবং সরকার তা এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। মব জাস্টিস নামক ভয়াবহ অরাজকতা দেখা দেয় সারা দেশে, যা এখনো মাঝে মাঝে ঘটছে। এ নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে এবং এখনো হচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা এখনো পুরোপুরি কাটেনি। যদি এই সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করার এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল নির্বাচনী স্বস্তি প্রকাশ করেছে, যার মানে তারা মনে করছে রাজনৈতিক অচলাবস্থা কেটে গেছে। জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী যদিও এ বিষয়ে এখনো স্বস্তি নেই। নির্বাচন ইস্যুতে বড় দলকেই কেবল গুরুত্ব দিচ্ছে সরকার, এমন সমালোচনা করছে তারা। তাছাড়া গণহত্যার বিচার ও সংস্কার ইস্যুতে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও সমালোচনা করছেন তারা। অর্থনীতির বিষয়ে সবার মূল্যায়ন মোটামুটি ইতিবাচক। ঋণের নামে প্রায় দেউলিয়া করে দেওয়া ব্যাংক খাতে মোটামুটি স্বস্তি ফিরিয়ে এনেছে সরকার, এটি সবার প্রশংসা পাচ্ছে। পাশাপাশি রেমিটেন্স প্রবাহ ভালো থাকা এবং সরকারের কিছু ভালো পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ও ডলারের মার্কেট স্থিতিশীল আছে। দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক দল, ছাত্র, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীদের দাবি দেওয়া নিয়ে লাগাতার আন্দোলনের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা অভাবের কারণে এসব পরিস্থিতি দক্ষভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলো দখল, চাঁদাবাজি, লুটপাটও রোধ করা যায়নি। ফলে সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই ১ বছরে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতার হার আগের মতোই রয়ে গেছে, কিছু ক্ষেত্রে এবং বেড়েছে। একইভাবে হত্যা ও সহিংস অপরাধ নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকারই, তারপরও বিগত ১৬ বছর এরকম একটা স্বৈরশাসনের পর দেশের ভঙ্গুর অবস্থাতে তারা দায়িত্বভার গ্রহণ করে। অর্থনৈতিক সামষ্টিক যে সমস্যাগুলো ছিল সেগুলো তো আছে, দূর হয়নি। আইন শৃঙ্খলার উন্নতি হয়নি, প্রশাসনে অস্থিরতা আছে, এসব নিয়েই তারা ১ বছর পার করছে। তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার যত দ্রুত আসবে এই সমস্যা থেকে তত দ্রুত বের হওয়া যাবে। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিগত ১ বছরের অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা কি তারা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আসলে সরকারের করার কিছু ছিল না। অর্থনৈতিক বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা রক্ষা, সেখানে অন্তর্বর্তী সরকার খুব একটা সফল হতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি খুবই উদ্বেগজনক। জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের মতে দেশে যারা ক্ষমতায় থাকে তাদের সফলতা ব্যর্থতা দুইটাই থাকে। সেই হিসেবে অন্তর্বর্তী সরকার দেশকে মোটামুটিভাবে এখনো পরিচালনা করছে। মেজর কিছু ইস্যুকে তারা ভালোভাবে মোকাবিলা করতে পেরেছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিতা নিশ্চিত করা, শহীদ পরিবারের রাষ্ট্রের স্বীকৃতি এবং আহতদের জীবনের দায়িত্ব নেওয়া, সর্বোপরি এই বিষয়গুলোতে সরকার মোটেই মানুষের কাছে সন্তোষজনক জায়গায় পৌঁছাতে পারেনি। এ নিয়ে ব্যাপক ক্ষোভ আছে মানুষের মধ্যে এবং পরিস্থিতি অনেক ক্ষেত্রে উদ্বেগজনক। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট হিমশিম খেতে হয়েছে। তবে এই ১ বছরের মধ্যে কিছুটা উতরে আসার চেষ্টা করেছে সরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা খুবই কম ছিল। বিগত ১ বছরে সেখান থেকে কিছুটা উন্নতি হয়েছে। তিনি আরো বলেন, বিগত ১ বছরে সরকার রাষ্ট্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের কোনো পরিবর্তন আনতে পারেনি। কিছু জায়গায় নাগরিক সেবায় আয়োজন করলেও সেটা পর্যাপ্ত নয়। এইসব ব্যর্থতার মাঝেও কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখছেন রাজনৈতিক নেতারা। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের বড় একটি সাফল্য হলো ব্যাংক ও আর্থিক খাতে চলমান দুর্নীতির লাগাম টানা, অর্থ পাচার বন্ধ করা এবং ব্যাংকিং সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সেটিকে সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়ন বন্ধে উদ্যোগ নেওয়ার মতো বিষয়গুলো ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
রাজনীতিবিদরা মনে করেন অন্তর্বর্তী সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হলো রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে ডান বাম সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারা। অনেকগুলো সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। কিছু দল আপত্তি জানালেও সরকার ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে এবং জুলাই সনদ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে এই দুটি বাস্তবায়ন ও আইনি প্রক্রিয়া নিয়ে এখনো মতভেদ রয়ে গেছে। বিএনপি জ্যেষ্ঠ নেত্রী সেলিমা রহমান বলেন, বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিকভাবে কিছুটা সফল হয়েছে। নানা রকম আলোচনা কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশি চুক্তিগুলোতে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ঐকমত্য কমিশন সংস্কার কার্যক্রম চালাচ্ছে, যেটা প্রায় শেষের দিকে। সেখানে মৌলিক কিছু সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়েছে। গণহত্যার বিচার কাজ শুরু হয়েছে, শেষ পর্যন্ত কতটুকু চাই এটা দেখার বিষয়। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বলেন, সংস্কার কাজের জন্য কমিশন গঠন এবং একটা ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া এসব ক্ষেত্রে সরকারের চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। এনসিপির আক্তার হোসেন বলেন, সরকার বাক স্বাধীনতার বিষয়ে খোলামেলা পরিবেশে রাখতে পেরেছে। রাজনৈতিক দলগুলো বাধাহীনভাবে তাদের কর্মসূচি পালন করছে। আমি এটাকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি। অর্থনৈতিক ক্ষেত্রে 5ই আগস্ট পূর্ববর্তী যে লুটপাট সেটা এখন কম দেখা যাচ্ছে বলে মনে করেন আক্তার। তার মতে আগে বাংলাদেশে গুম খুন ও আয়নাঘরে আটকে রাখা যে সংস্কৃতি ছিল তা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় হয়নি। তিনি আরো বলেন, যারা জুলাই গণহত্যায় অংশ নিয়েছিলেন তাদের একটা অংশকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করেছে সরকার। আমরা এটাকে একসঙ্গে সফলতা ও ব্যর্থতা দুইভাবে দেখি, কারণ যে পরিমাণে সন্ত্রাসীরা বিগত সময়ে অপরাধ করেছে তাদের সবাইকে নয়, খুব অল্প সংখ্যককে বিচারের আওতায় আনতে পেরেছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজনৈতিক দলের নেতাদের পাশে রেখে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেখানে অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা করেছেন তিনি। তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে ইতিমধ্যে কিছু রাজনৈতিক দল থেকে আপত্তি উঠেছে। আবার ঘোষণাপত্র তৈরির সময় মতামত না নেওয়ায় বামপন্থী কিছু দল অনুষ্ঠানে অংশ নেয়নি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠিয়েছেন তিনি। নির্বাচনের এই ঘোষণায় বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল সরকারকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে ঘোষণার মধ্যে তিনি তা দূর হয়েছে। এখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সরকারের প্রধান চ্যালেঞ্জ। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দৃশ্যমান করা সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন রাজনৈতিক দলগুলো। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের অভিমত, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনো কার্যকর নয়। এখনো পর্যন্ত সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা একতরফা একটি দলের পক্ষে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সব স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ না নিলে গ্রহণযোগ্য নির্বাচন কঠিন হয়ে পড়বে। বিচার সংস্কার ও নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বিচার সংস্কার ও নির্বাচন এই তিনটাকেই আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব। অনেকে নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন মন্তব্য করে সাকি বলেন, তারা বিচার এবং সংস্কারকে বাদ দিচ্ছে, সেটা আমাদের ভুল পথে নেবে। আবার অনেক